শীতের শুরুতেই গাছের বৃদ্ধি কি চোখে পড়ার মতো কমে যাচ্ছে? তার পেছনের কারণ কি শুধু দিনের তাপমাত্রা কমে যাওয়া, নাকি থাকতে পারে অন্য কোনো কারণ? কি রকম খাবার দিলে ঠান্ডাতেও গাছের বৃদ্ধি ভালো হবে, সব কথা বলবো আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। ভারত বাংলাদেশের মতো আবহাওয়ায় সাধারণত শীতকালে গাছের ডরমেন্ট পিরিয়ড চলে, কিন্তু ট্রপিক্যাল এলাকায় যেহেতু হাড় কাঁপানো শীত পড়ে না, তাই গাছের ডরমেন্সিও সেরকমভাবে আসে না। এই সময় খাবার তৈরি, বৃদ্ধি, ফুল ফল দেওয়ার জন্য প্রয়োজনীয় তাপ ও আলো পায় না গাছ, ফলে কমে আসতে থাকে তার বৃদ্ধি। ডিসেম্বর এবং জানুয়ারি মাসে যখন ঠান্ডা অপেক্ষাকৃত বেশি থাকে, তখন গাছের বৃদ্ধি চোখে পড়ে না বললেই চলে। রুগ্ন জীর্ণ হয়ে গাছগুলো কেমন যেন ঝিমোতে থাকে। কোনো কোনো গাছ সব পাতা ঝরিয়ে দেয়, কোনো কোনো গাছ তা দেয় না। যেসব গাছে ফুল ফল থাকে তাদের শারীরবৃত্তীয় কাজ চলতে থাকে, আর যেসব গাছে কম পাতা থাকে তাদের সেই কাজ হয় কম পরিমাণে, যেটা চোখেই পড়ে না। গাছের সম্পূর্ণ বৃদ্ধি নির্ভর করে তার শিকড়ের ওপর। শিকড়ের বৃদ্ধি ভালো হলে তবেই সে মাটি থেকে পর্যাপ্ত পুষ্টি এবং জল শোষণ করবে এবং তা পৌঁছবে পাতায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি হয়ে গাছের বিভিন্ন অংশে গেলে গাছের ডালপালা যেমন বাড়বে, তেমনি গাছের পাতা সবুজ হয়ে উঠবে এবং সময় মতো ফুল ফল আসবে। আবার শিকড়ের বৃদ্ধি যদি ভালো থাকে, তাহলে শীতের সময় যেটুকু রোদ পাবে গাছ তাতেও প্রয়োজন মতো খাবার তৈরি করে কাজ চালিয়ে নিতে পারে। তাই এই সময় শিকড়ের বৃদ্ধির জন্য আমাদের কিছু খাবার প্রয়োগ এবং পরিচর্যা করতে হবে। প্রথম যেটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গাছ যেন পর্যাপ্ত রোদ পায় তার দিকে বিশেষ নজর দিতে হবে। শুধু গাছ নয়, গোড়ার মাটিতেও যেন পর্যাপ্ত রোদ লাগে। প্রয়োজন হলে টব বা কন্টেনারের জায়গা পরিবর্তন করতে হবে। গাছের গোড়ার মাটিতে পর্যাপ্ত জল দিতে হবে। সামনেই যেহেতু আম এবং লেবু গাছে ফুল আসবে, তাই এখন থেকেই অনেকে গাছে জল দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন। তা কিন্তু করলে হবে না। জল কম দিতে হবে এটা ঠিক, কিন্তু একদম বন্ধ করা ঠিক হবে না। জল কমের কারণে গাছ স্ট্রেসের মধ্যে চলে যেতে পারে। শিকড় একবার শুকিয়ে গেলে গাছের ডালপালা দুর্বল হয়ে যাবে, পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে। সব থেকে ভয়ের বিষয়, গাছে ডাইব্যাক আক্রমণ করতে পারে। তাই ছাদ বাগানের ক্ষেত্রে প্রয়োজন মতো জল দিতে হবে। মাঠ ফসল বা বাগানের ক্ষেত্রে দু একবার সেচের ব্যবস্থা করতে হবে, বিশেষ করে রবি ফসল সহ শীতের বিভিন্ন শাকসবজিতে। টবের মাটিকে কখনো কম্প্যাক্ট বা টাইট হতে দেওয়া যাবে না। ওপর দিকের মাটি খুঁচিয়ে আলগা করে দিতে হবে। তাতে শিকড়ের শ্বসন প্রক্রিয়ার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় তা পর্যাপ্ত পরিমাণে মাটিতে প্রবেশ করতে পারবে, ফলে শিকড় সুস্থ এবং সতেজ থাকবে। গরমের মতো ঠান্ডার সময়ও টবের মাটির ওপর শুকনো ঘাস পাতা দিয়ে মালচিং করলে ভালো হয়। এর ফলে বেশি ঠান্ডা বাতাস মাটিতে ঢুকতে বাধা পাবে, ফলে শিকড় ভালোভাবে খনিজ লবণ গ্রহণ করতে পারবে। এখন বেশ চোখে পড়ে, নার্সারিতে কিংবা চাষি বন্ধুরা মাঠ ফসলে মালচিং পেপারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। মালচিং পেপার অন্যান্য কাজের সঙ্গে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে ভীষণ ভালো কাজ করে। এবার আসি খাবারের ব্যাপারে। গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে ফসফরাস। গাছ বসানোর সময় কিংবা মাটি তৈরির সময় অন্যান্য পুষ্টিমৌলের পাশাপাশি ফসফরাসযুক্ত সারের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এসএসপি, ডিএপি বা এনপিকে জাতীয় সার মেশাতে হবে। যেসব গাছ টব বা কন্টেনারে আগেই বসিয়েছেন
অথচ তাদের কোনো বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে না, তারা এখন একবার এসএসপি মাটিতে প্রয়োগ করতে পারেন। এছাড়া ডিএপি বা এনপিকের সলিউশন তৈরি করেও মাটিতে দিতে পারেন, 10-15 দিনের ব্যবধানে একবার করে। মাটিতে প্রয়োগ করতে পারেন ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন। এর মধ্যে থাকে রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টার, জিঙ্ক, ফসফরাস, পটাশিয়াম সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া এবং সিউডোমোনাস ফ্লুরোসেন্স ব্যাকটেরিয়া। এগুলি মাটিকে উর্বর করে তোলে এবং সব রকম পুষ্টি গ্রহণ করতে গাছকে সাহায্য করে। ওয়েস্ট ডিকম্পোজার কি, তার সলিউশন কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে। ওয়েস্ট ডিকম্পোজারের পরিবর্তে হিউমিক অ্যাসিড কিংবা গুড় মাটিতে ব্যবহার করতে পারেন। এগুলি শিকড়ের বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে এবং মাটিতে মাইক্রোবের সংখ্যা বৃদ্ধি করে। গুড় এবং হিউমিক অ্যাসিডের ব্যবহার নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, সময় করে একবার দেখে নিতে পারেন। অতিরিক্ত ঠান্ডা থাকলে শিকড়ের বৃদ্ধি ব্যাহত হয়, তাই মাটিতে টেম্পারেচার মেনটেন করার জন্য সালফারযুক্ত সার ব্যবহার করতে হবে। মাটিতে সরাসরি সালফার কিংবা জিপসাম প্রয়োগ করতে পারেন, কম করে 20 দিনের ব্যবধান রেখে 1 থেকে 2 বার। আর সম্পূর্ণ বিনা খরচে যদি মাটিতে সালফার যোগান দিতে চান তাহলে লাগবে পেঁয়াজ ও রসুনের খোসা ভেজানো জল। পেঁয়াজ এবং রসুনের খোসা 2-3 দিন জলে ভিজিয়ে রেখে তার সঙ্গে আরও কিছুটা জল মিশিয়ে পাতলা করে টবের মাটিতে ব্যবহার করতে পারেন। অন্যান্য নিউট্রিয়েন্ট ছাড়া এগুলির মধ্যে সালফার এবং ফসফরাস থাকে ভরপুর মাত্রায়। ভিডিওতে বিভিন্ন সার নিয়ে আলোচনা করলাম। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেটাই ব্যবহার করবেন। সহজভাবে যদি আরেকবার বলি, শীতের সময় শিকড়ের বৃদ্ধির জন্য ফসফরাসযুক্ত সার ব্যবহার করতে হবে, আর শিকড় যাতে সহজভাবে সেই সারকে গ্রহণ করতে পারে তার জন্য বিভিন্ন ধরনের তরল সার প্রয়োগের মাধ্যমে মাটিতে অণুজীবের সংখ্যা বাড়াতে হবে। ফসফরাসযুক্ত সার গাছে স্প্রে করার থেকে মাটিতে সরাসরি দিলে ভালো কাজ হবে। পার্মানেন্ট যেসব ফুল বা ফলের গাছে ফুল ফল নেই কিংবা ডরমেন্সিতে আছে সেই সব গাছের ক্ষেত্রে এগুলি প্রয়োগ করার প্রয়োজন নেই। বাকি অন্যান্য গাছে দিতে পারেন। আমার বাগানে বেল, জুঁই, গন্ধরাজ, কামিনী বা চাঁপা গাছ, এইসব গাছগুলিতে এখন আর ফুল হবে না, তাই প্রুন করে বাগানের একধারে সরিয়ে রেখেছি। এদের মধ্যে কাঠচাপা গাছ পুরোপুরি ডরমেন্সিতে চলে যাবে, তাই এই সময় এইসব গাছে কোনো খাবার দেওয়ার দরকার নেই। তবে এখন যারা নতুন ফলের গাছ লাগাবেন বলে ভাবছেন নিশ্চিন্তে লাগাতে পারেন। তবে মাটির মধ্যে যেন অন্যান্য উপাদানের সঙ্গে ফসফরাস অবশ্যই থাকে। ফসফরাস যে শুধু শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে তাই নয়, আম এবং লেবু গাছে ফুল আনতেও বিশেষভাবে সাহায্য করে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।